আইসিটি ৩ নাম্বার টপিকটা হচ্ছে মূলত কম্পিউটার মেমোরিজ এবং এদের ক্যারেক্টারিস্টিক্স গুলো নিয়ে। এরপর আরেকটা অংশে আমরা ইনপুট আউটপুট ডিভাইস গুলো দেখব। আর মাদারবোর্ডের সাথে যে কম্পোনেন্ট গুলো অ্যাড হয় বা মাদারবোর্ডে যা থাকে সেসব সম্পর্কেও আমরা এই টপিক 3 তে পাবো। প্রশ্নের ক্ষেত্রে দেখা যাচ্ছে কম্পিউটার মেমোরি গুলো ভোলাটিক, নন ভোলাটিক, র্যাম, রম, তারপর র্যাম, রম এবং ক্যাশ মেমোরির মধ্যে পার্থক্য, রম এবং র্যামের মধ্যে পার্থক্য। তো এগুলো রিপিটেডলি প্রত্যেকটা বিসিএসেই আসছে। র্যাম এবং রমের পার্থক্যটা ভোলাটিক এবং নন ভোলাটিক একই। র্যাম এবং রমের পার্থক্য যা, ভোলাটিক এবং নন ভোলাটিকের মধ্যে পার্থক্য একই জিনিস। এই জিনিসগুলো রিপিটেডলি আসছে। তারপর ইনপুট আউটপুট ডিভাইসের ক্ষেত্রে মাউস কি কিভাবে কাজ করে, কিবোর্ড কি কিবোর্ডের কাজ কিভাবে করে, এগুলো 36 বিসিএস পর্যন্ত আসছে, এরপর খুব একটা আসেনি। তারপরে আমরা একটু দেখে নিব যে কতটুকু লিখতে হয় 1 নাম্বার বা 2 নাম্বারের জন্য। মনিটরের ক্ষেত্রে সিআরটি, তারপর এলসিডি, এলইডি, এই মনিটর গুলো সম্পর্কে এখানে আছে। তো বর্তমানে কিন্তু আমরা ওলেড ডিসপ্লে ইউজ করি, তারপর রেটিনা ডিসপ্লে ইউজ করি। তো এগুলো আসলেও আমরা মোটামুটি এগুলো পড়লে কিছুটা লিখতে পারবো। এরপর প্রিন্টারের ক্ষেত্রে প্রিন্টারের শ্রেণীবিন্যাসটা একটু দেখা জরুরি, এটা প্রিলিতে অনেক বেশি আসে। কি ধরনের প্রিন্টার, কোন ধরনের প্রিন্টার, এটা কি। আচ্ছা, তো লেজার প্রিন্টারটা হচ্ছে 28তম বিসিএস এর লিখিততে আসছিল। প্লটার কি, প্লটার হচ্ছে একটা আউটপুট ডিভাইস, এটা প্রিলিতে রিপিটেডলি এই প্রশ্নটা আসে। তারপর ইম্প্যাক্ট প্রিন্টার, নন ইম্প্যাক্ট প্রিন্টারের মধ্যে পার্থক্যটা জানা জরুরি, প্রিলিতে রেগুলারলি এই প্রশ্নগুলো আসতেছে। তারপর ওএমআর, ওসিআর, এমআইসিআর, এই তিনটার মধ্যে পার্থক্যটা একটু জানা জরুরি। ডিজিটাইজার খুব ইম্পর্টেন্ট একটা টপিক। আর হচ্ছে ইইপি রম, এমআইসিআর, পিওএসটি, এইচসিআই, এসএমটিপি। এসএমটিপি হচ্ছে মেল ট্রান্সফার প্রোটোকল, এটা প্রায় এমসিকিউতে আমরা দেখি, এমআইসিআরটাও দেখি, ব্যাংকের চেকের উপর থাকে। ইইপি রম, এটা হচ্ছে রম এর একটা টাইপ। তো বাকিগুলো আমরা দেখবো। এটা হচ্ছে 43 তে আসছে রিসেন্টলি, যে এটার পূর্ণরূপ লিখন। তারপর এখানে আসছে কম্পিউটারের কি কি পোর্ট থাকে, এই পোর্টগুলো প্রিন্টারে কিভাবে সংযোগ দেওয়া যায়, বা প্রিন্টার কোন পোর্টে সংযোগ দেওয়া যায়, 33 বিসিএস আসছে। তো মোটামুটি আমরা প্রশ্নের প্যাটার্নটা বুঝলাম। এখন স্মৃতি সম্পর্কে আমরা একটা ক্লিয়ার একটা আইডিয়া নিয়ে নিই। তো স্মৃতির ক্ষেত্রে বা মেমোরির ক্ষেত্রে, মেমোরি হচ্ছে 2 ধরনের, একটা হচ্ছে প্রাইমারি মেমোরি আর একটা হচ্ছে সেকেন্ডারি মেমোরি। তো সেকেন্ডারি মেমোরিটা আগে শেষ করে নিই। সেকেন্ডারি মেমোরি বলতে সেই সব মেমোরিকে বুঝাই যেসব মেমোরিগুলো আমরা পূর্বে অনেক বেশি ইউজ করতাম। যেমন 2010 সালে ফ্লাপি ডিস্ক গুলো ছিল। তো ফ্লাপি ডিস্ক গুলোতে কাজের চেয়ে অকাজই হইতো বেশি। দেখা যেত এগুলো ইনস্টল করার পর বা পিসিতে ঢোকানোর পর দেখা যেত এগুলোতে প্রচুর ভাইরাস আসতো। খুব একটা সাস্টেনেবল ছিল না ফ্লাপি ডিস্ক গুলো। চৌম্বক ডিস্ক, সিডি, ফ্ল্যাশ ডিস্ক, হার্ড ডিস্ক। হার্ড ডিস্কের ব্যবহার এখনো কিছুটা আছে। সামনে হয়তো হার্ড ডিস্কের ব্যবহারটা, মানে আমরা যে পোর্টেবল হার্ড ডিস্ক গুলো ব্যবহার করি, ওই ডিস্ক গুলোর ব্যবহারটা কমে যাবে, যেহেতু আমাদের নেটওয়ার্ক স্পিডটা দিন দিন বাড়ছে। তো অলরেডি এই যে সিডি, চৌম্বক ডিস্ক, ফ্লপি ডিস্ক, এগুলোর মোটামুটি এখন ওল্ড, এগুলো খুব একটা ইউজ হয় না। হার্ড ডিস্কের কিছুটা ব্যবহার আছে। তো এই যে ডিস্ক টাইপের যতগুলো, সিডিটাও হচ্ছে কম্প্যাক্ট ডিস্ক সম্ভবত, এই ডিস্ক টাইপের সবগুলোই হচ্ছে আমাদের সহায়ক মেমোরি বা সেকেন্ডারি মেমোরি। এগুলো সরাসরি মাদারবোর্ডে কানেক্টেড থাকে না, এক্সটার্নালি এগুলো কানেক্ট করা যায়। হার্ড ডিস্ক সহ সবকিছু এক্সটার্নালি কানেক্ট করা যায়। আচ্ছা, তো এই জন্য এদেরকে বলা হচ্ছে সহায়ক মেমোরি বা সহায়ক স্মৃতি। তো প্রধান স্মৃতি বা প্রাইমারি মেমোরি যেটা, এটাই হচ্ছে আমাদের মেইন পড়ার বিষয়। এখান থেকে রিপিটেডলি প্রশ্নগুলো আসে। তো প্রাইমারি মেমোরির মধ্যে চৌম্বক কোর মেমোরি আছে, পাতলা পর্দা মেমোরি আছে, আর একটা হচ্ছে চার্জ কাপলড মেমোরি। এই চার্জ কাপল মেমোরি গুলো আমরা দেখব। আর অর্ধপরিবাহী মেমোরি হচ্ছে আমাদের লাস্ট, এটাই হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। অর্ধপরিবাহী মানে হলো যে পরিবাহীগুলোতে বা মেমোরিগুলোতে সেমিকন্ডাক্টর ইউজ করা হচ্ছে, সেমিকন্ডাক্টর মানে হলো অর্ধপরিবাহী। তো অর্ধপরিবাহী মেমোরি আবার 2 প্রকার, একটা হচ্ছে র্যাম আর একটা হচ্ছে রম। এটা হলো রিড র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, আর রম হচ্ছে রিড অনলি মেমোরি। র্যাম আবার 2 টাইপের, একটা হচ্ছে ডাইনামিক র্যাম আর একটা হচ্ছে স্ট্যাটিক র্যাম। এগুলো মূলত এদের কার্যপ্রণালীর উপর ভিত্তি করে এইভাবে 2 ভাগে ভাগ করা হয়েছে। আর রম এর ক্ষেত্রে আমরা 4টা টাইপ দেখি, একটা হচ্ছে এমরম, আর একটা হচ্ছে পিরম, আর একটা হচ্ছে ইপি রম। আর এটা হলো ডাবল ই পি রম।
এই 4টা টাইপ দেখতে হবে। এগুলো থেকে প্রত্যেকটা প্রিলিতে যে কোনো জায়গায়, ব্যাংক হোক, বিসিএস হোক, অথবা যে কোনো পরীক্ষার চাকরি পরীক্ষাতে এই র্যাম এবং রম থেকে এই 6টা টাইপস থেকে একটা প্রশ্ন মাস্ট থাকেই। তো রিটেনের ক্ষেত্রেও সেম, এগুলো থেকে ঘুরে ফিরে মেমোরি প্রশ্ন আসতে থাকে। এখানে মেনশন করা হয়নি ক্যাশ মেমোরি। তো ক্যাশ মেমোরিটাও আমরা খুব বেশি দেখি, পরীক্ষায় এমসিকিউতে বেশি আসে, হয়তো সিকিউতেও চলে আসতে পারে 2 মার্কস বা 1 মার্কসের জন্য। মূলত কাজের গতি বৃদ্ধির জন্য প্রসেসর এবং প্রধান স্মৃতি বলতে র্যাম রম এগুলোর কথা বলা হচ্ছে, এই দুইটার মাঝখানে ক্যাশ মেমোরিটা কাজ করে। ক্যাশ মেমোরি মূলত কিছু খুব বেশি পরিমাণ আমরা যে ইনস্ট্রাকশন গুলো ইউজ করি ওই ইনস্ট্রাকশন গুলো ও নিজের মধ্যে রাখে, খুব অল্প সাইজের হয়, ছোট সাইজের। তো ওই বারবার রিপিটেডলি যে ইনস্ট্রাকশন গুলো ইউজ করি, ক্যাশ মেমোরি ওই ইনস্ট্রাকশন গুলো নিজের মধ্যে রাখে যাতে করে প্রসেসর খুব দ্রুত প্রসেস করতে পারে। প্রধান স্মৃতিতে যদি 1000টা ইনস্ট্রাকশন থাকে, তার মধ্যে কমনলি ইউজড 5টা ইনস্ট্রাকশন ক্যাশ মেমোরি নিয়ে রাখে। এই 5টা কমনলি ইউজড ইনস্ট্রাকশন গুলো প্রসেসর দ্রুত প্রসেস করতে পারে। অর্থাৎ প্রসেসর এবং প্রধান স্মৃতির মাঝখানে ক্যাশ মেমোরি কাজ করে এবং এটি মূলত কাজের গতি বৃদ্ধি করে। মেমোরিজ এর আমরা যে ক্যারেক্টারিস্টিক গুলো বা ক্লাসিফিকেশন গুলো দেখলাম, এখন একটু বিস্তারিত দেখব। র্যাম হলো মূলত অস্থায়ী বা ভোলাটাইল মেমোরি। কেন ভোলাটাইল বা অস্থায়ী কেন? কারণ এটা বিদ্যুৎ প্রবাহ বন্ধের সাথে সাথে সংরক্ষিত তথ্য মুছে যায়। র্যাম মূলত আমরা যে কোনো অ্যাপস যদি রান করি আমাদের মোবাইলে অথবা পিসিতে, তো যে কোনো একটা অ্যাপস অন হলে তো রম এর মধ্যে যদি ওই অ্যাপসটার সাইজটা থাকে, ওটা ইনফরমেশনটা 2 জিবি ইনফরমেশনটা র্যামে নিয়ে আসে। তো র্যামে আনার পর প্রসেসর এটা থেকে ডাটা নেওয়া বা কাজগুলো করতে থাকে। আমাদের মোবাইল অথবা পিসি হঠাৎ করে অফ হয়ে গেলে এই র্যাম থেকে 2 জিবির ইনফরমেশন গুলো সরে যাবে। এগুলো রমে কিন্তু থাকবে ঠিকই, বাট র্যাম থেকে সরে যাবে। অর্থাৎ বিদ্যুৎ প্রবাহ বন্ধ হয়ে গেলে সংরক্ষিত তথ্য মুছে যায়। এই কারণে একে অস্থায়ী মেমোরি বা ভোলাটাইল মেমোরি বলে। আর রম হচ্ছে রিড অনলি মেমোরি, যেটাতে হচ্ছে কোনো ধরনের তথ্য লিখা যায় না, শুধুমাত্র তথ্য পড়া যায় বা রিড করা যায়। তো এটাকে রিড অনলি মেমোরি বলে এবং এটা হচ্ছে একটা স্থায়ী মেমোরি বা নন ভোলাটাইল, কারণ বিদ্যুৎ প্রবাহ বন্ধ হয়ে গেলেও তথ্যগুলো মুছে যায় না, যা তথ্য আগে রমে ছিল তাই থেকে যায়। আর আরেকটা টাইপ আছে হচ্ছে সহায়ক মেমোরি। সহায়ক মেমোরি বলতে ওই যে হার্ড ডিস্ক, ফ্লপি ডিস্ক, সিডি, ডিভিডি, এগুলোকে সহায়ক মেমোরি বলে। এরা হচ্ছে খুব বেশি পরিমাণ তথ্য সংরক্ষণ করতে পারে। এরা সিপিইউ এর সাথে সরাসরি যুক্ত থাকে না, ওই যে বললাম এক্সটার্নালি যুক্ত থাকে। এরপর ক্যাশ মেমোরি আমরা অলরেডি আলোচনা করছি। ভোলাটাইল এবং নন ভোলাটাইল মেমোরির উদাহরণ ওই যে উপরে যা পড়লাম তাই, শুধুমাত্র এখানে একটা বিষয় বলতে হবে যে উচ্চ গতিতে ডেটা সংগ্রহ করে কে? ভোলাটাইল মেমোরি বা র্যাম। উচ্চ গতিতে ডেটা সংগ্রহ যেমন করে, সঞ্চয়ও করে কিছু সময়ের জন্য। বিদ্যুৎ চলে গেলে কিন্তু এটা আবার চলে যায়। আর নন ভোলাটাইলের ক্ষেত্রে এটা ডেটা সংরক্ষণ করতে পারে তুলনামূলক বেশি, তবে সংরক্ষণ করতে সময় অনেক বেশি নিয়ে ফেলে। তো এক্সাম্পল হচ্ছে নন ভোলাটাইল এক্সাম্পল আমরা অলরেডি জানি রম। এরপর র্যাম বলতে কি বোঝায়? র্যাম বলতে আমরা বললাম যে মেমোরি থেকে ডাটা আমরা রিড করতে পারবো, পাঠ করতে পারবো এবং রাইট করতে পারবো, অর্থাৎ লিখতে পারবো। একটা মেমোরিতে যা আছে তা যদি আমরা পড়তেও পারি এবং লিখতেও পারি, নতুন করে এখানে প্রোগ্রাম লিখতে পারি, সেটাকে বলা হচ্ছে র্যাম। আর মূলত এটার নাম র্যাম কেন? র্যাম বলার মেইন কারণ হচ্ছে এখানে মেনশন করা আছে, মাইক্রোপ্রসেসর সরাসরি র্যামের জানা অবস্থান বা ঠিকানা থেকে তথ্য সংগ্রহ করে বা তথ্য প্রক্রিয়াজাত করে। মাইক্রোপ্রসেসর র্যামের জানা অবস্থান বা ঠিকানা থেকে তথ্য সংগ্রহ করে। প্রসেসর সরাসরি তথ্যটা সংগ্রহ করতে পারে কার কাছ থেকে? র্যাম থেকে, এবং প্রক্রিয়াজাত করতে পারে। এখানে সরাসরি মানে হচ্ছে র্যান্ডম। তথ্য সংগ্রহর অ্যাক্সেস পাওয়া যায় বলে এটাকে অ্যাক্সেস বলে। তো সরাসরি অ্যাক্সেস পাওয়া যায় বলে এটাকে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি বলে বা র্যাম বলে। আচ্ছা, র্যামের শ্রেণীবিভাগটা আমি এখান থেকে না পড়ে পরের প্রশ্ন থেকে পড়ি। র্যামের শ্রেণীবিভাগ 2 ধরনের। মূলত অপারেটিং মোডের ভিত্তিতে এটাকে 2 ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে স্ট্যাটিক র্যাম বা এস র্যাম, আর একটা হচ্ছে ডাইনামিক র্যাম বা ডি র্যাম। আচ্ছা, স্ট্যাটিক র্যাম হচ্ছে মূলত ফ্লিপ ফ্লপ দ্বারা গঠিত, আর ফ্লিপ ফ্লপে হচ্ছে বাইনারি বিট 0 এবং 1 ধারণ করতে পারে, অর্থাৎ ডিজিটাল ইনফরমেশন গুলো ধারণ করে। স্ট্যাটিক র্যামে ধারণকৃত ডাটা ততক্ষণ পর্যন্ত মেমোরিতে থাকে যতক্ষণ পর্যন্ত বিদ্যুৎ থাকে।
বিদ্যুৎ যদি চলে যায়, স্ট্যাটিক র্যাম থেকে ইনফরমেশন গুলো চলে যায়। তার মানে নর্মালি একটা মেমোরি যেভাবে কাজ করে স্ট্যাটিক র্যামটা ওভাবেই কাজ করে। আর স্ট্যাটিক র্যাম গঠিত হয় ফ্লিপ ফ্লপ দ্বারা। এটা মেনশন করলে ওটা স্ট্যাটিক র্যাম হয়ে যাবে। আর স্ট্যাটিক র্যামের বৈশিষ্ট্য হচ্ছে এটা অত্যন্ত দ্রুত গতি সম্পন্ন এবং ভিডিও র্যাম, ক্যাশ মেমোরি ইত্যাদি ক্ষেত্রে এই স্ট্যাটিক র্যামটা ব্যবহার করা হয়ে থাকে। তাহলে ডাইনামিক র্যামটা হলো কি? এটা হলো বৈদ্যুতিক চার্জ আকারে ক্যাপাসিটরে 0 এবং 1 এই বিটগুলো জমা থাকে। স্ট্যাটিকের ক্ষেত্রে ছিল ফ্লিপ ফ্লপ ছিল এসর‍্যামে, আর ডাইনামিক বা ডির‍্যামে ছিল, ডির‍্যামে হচ্ছে ক্যাপাসিটর। মূলত ডাইনামিক র্যাম হলো বৈদ্যুতিক চার্জ ব্যবহার করে বাইনারি বিট 0 এবং 1 কে ক্যাপাসিটরে জমা রাখে। আর বিদ্যুৎ সরবরাহ থাকা অবস্থায় ক্যাপাসিটরের চার্জ ধীরে ধীরে নষ্ট হয়ে যায়। তাই কয়েক মিলিসেকেন্ড পর র্যাম কন্ট্রোলারের সাহায্যে প্রত্যেক মেমোরি কোষে লেখার তথ্যগুলো নতুন করে লিখতে হয়। ক্যাপাসিটরের পরিভাষায় একে বলা হয় মেমোরি রিফ্রেশিং। আর মাইক্রোকম্পিউটারের প্রধান মেমোরি হিসেবে সাধারণত ডাইনামিক র্যাম ব্যবহার করা হয়ে থাকে। এটা খুবই গুরুত্বপূর্ণ। মাইক্রোকম্পিউটারের প্রধান মেমোরি হিসেবে ডাইনামিক র্যাম ব্যবহার করা হয়ে থাকে। প্রিলির জন্য এই ইনফরমেশনটা খুবই গুরুত্বপূর্ণ। এরপর স্ট্যাটিক র্যামের তুলনায় ডাইনামিক র্যামের সুবিধা অসুবিধা। প্রথমে আমরা সুবিধাগুলো দেখি। ডাইনামিক র্যামের সুবিধা হলো এরা বেশি ডাটা সংরক্ষণ করা যায়, শক্তি অপচয় কম হয়। আর যেহেতু শক্তি অপচয় কম হয়, খরচটাও তুলনামূলকভাবে একটু কম হবে। ডাটা সংরক্ষণ করা যায় বেশি, শক্তির অপচয় কম হয়, খরচটাও মোটামুটি একটু কম। আর ডাইনামিক র্যামের অসুবিধাটা গুলো হলো এই যে বারবার পুনঃ প্রোগ্রামিং করতে হয়, ফলে অতিরিক্ত বর্তনীর প্রয়োজন হয়। আর ডাটা উদ্ধার এবং সংরক্ষণে সময় বেশি প্রয়োজন হয়, এবং ডাইনামিক র্যামের গতি তুলনামূলকভাবে কম। স্ট্যাটিক র্যাম অনেক বেশি গতিশীল বা গতি অনেক বেশি, যার কারণে এটাকে ক্যাশ মেমোরিতে ব্যবহার করা হয়ে থাকে। আর ক্যাশ মেমোরি হচ্ছে রেজিস্টারের থেকে কম, কিন্তু অন্যান্য মেমোরিগুলো থেকে সবচেয়ে ফাস্ট। তো স্ট্যাটিক র্যাম অনেক বেশি ফাস্ট আর ডাইনামিক র্যামগুলো একটু স্লো। এরপর রম কাকে বলে আমরা অনেকবার পড়ছি, তো জিনিসটা একটু আবার রিক্যাপ করি। মূলত কম্পিউটার পরিচালনা সংক্রান্ত তথ্যাবলীগুলো লিপিবদ্ধ থাকে রমে। অর্থাৎ যে স্মৃতি শুধু পাঠ করা যায়, নতুন কোনো তথ্য সংরক্ষণ করা যায় না, তাকে রম বলে। একই কথাগুলো বারবার রিপিটেশন আসছে, তো আমরা রমের যে শ্রেণী বিভাগ সেটা দেখি। তথ্য সংরক্ষণের কৌশলের উপর ভিত্তি করে, আমি আবার বলি, তথ্য সংরক্ষণের কৌশলের উপর ভিত্তি করে রমকে 4 ভাগে ভাগ করা হয়। 4 থেকে 5 ভাগে ভাগ করা হচ্ছে। একটা হলো এমরম। এমরম মানে হচ্ছে মাস্ক রিড অনলি মেমোরি। এই মাস্কের বিষয়টা হচ্ছে ফটোগ্রাফিক্স মাস্ক ব্যবহার করে প্রোগ্রামের মাধ্যমে তথ্য সংরক্ষণ করা হয়। এটি বেশ ব্যয়বহুল এবং পুনরায় প্রোগ্রাম সংরক্ষণ করা যায় না। বেশিরভাগ রমগুলোতে দেখা যায় এদের একটাই সমস্যা, সেটা হচ্ছে একবার যদি এটাকে লেখা হয় বা তথ্য সংরক্ষণ করা হয়, পরবর্তীতে সেটা মুছা যায় না। এরপর পিরম মানে হচ্ছে প্রোগ্রামেবল রিড অনলি মেমোরি। তো মূলত পিরম গুলোর শুরুতে কোনো রেকর্ড থাকে না। রেকর্ড যেহেতু নেই, প্রোগ্রামার তখন বা ব্যবহারকারী তখন নিজস্ব প্রোগ্রামকে মাইক্রো প্রোগ্রামে রূপান্তর করে পিরমে সংরক্ষণ করতে পারে। অর্থাৎ এটা একটা পিরম, এর মধ্যে কোনো ইনফরমেশন এখন নেই। আমি চাইলে, মানে ব্যবহারকারী চাইলে তার নিজস্ব প্রোগ্রামে এখানে ইনস্টল করতে পারবে বা রাখতে পারবে। কিন্তু ব্যাপারটা হচ্ছে এখানে একবার এটাকে রাখা হলে বা রাইট করা হলে এটাকে আর কখনো এই ইনফরমেশন গুলো, তথ্যগুলো আর পরিবর্তনও করা যায় না, এগুলোকে ডিলেটও করা যায় না। এটা অর্থাৎ পিরমে যদি একবার প্রোগ্রাম করা হয় তখন এটা রমে পরিণত হয়, অর্থাৎ এটাকে রিড করা যায়, আর কোনোভাবে রাইট করা যায় না। আচ্ছা, তো এই পিরমের এই প্রবলেমটা, অর্থাৎ এটাকে মুছাও যাচ্ছে না, পরিবর্তন করা যাচ্ছে না, তো এই যে এই প্রবলেমটা সলভ করার জন্য নতুন করে নিয়ে আসা হয়েছে ইপিরম। আচ্ছা, ইপিরম জিনিসটা কি? ইপিরম হলো ইরেজেবল প্রোগ্রামেবল রিড অনলি মেমোরি। ইরেজেবল প্রোগ্রামেবল রিড অনলি মেমোরি মানে হচ্ছে ইপিরম। তাহলে এখানে বেসিক্যালি
তথ্যকে মুছে বিশেষ প্রোগ্রামের সাহায্যে আবার নতুন করে প্রোগ্রাম করা যায়। অর্থাৎ একবার প্রোগ্রাম করার পর এটা রমে পরিণত হয় না, এটাকে চাইলে আমরা আবার বিশেষ পদ্ধতিতে নতুন করে তথ্য এখানে আমরা বা প্রোগ্রাম আমরা দিতে পারবো। অর্থাৎ এটাকে প্রোগ্রাম করা যাবে নতুন ভাবে, যার কারণে আমরা পিরমের যে দুর্বলতাটা ছিল ওইটা আমরা কাটানোর জন্য আমরা ইপিরম নিয়ে আসছি, ইরেজেবল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, সরি রিড অনলি মেমোরি। এরপর ডাবল ই পিরম। ডাবল ই পিরম এটা কি? এটা হলো ইপিরমে একটা সমস্যা ছিল। ইপিরমের একটা সমস্যা হচ্ছে এখানে তথ্য মুছতে অনেক বেশি সময় লাগে, অনেক বেশি সময় লাগে, এবং আংশিকভাবে তথ্য মোছা যায় না। দুইটা সমস্যা, একটা হচ্ছে ইপিরমে তথ্য মুছতে সময় বেশি লাগে এবং আংশিকভাবে মোছা যায় না, অর্থাৎ পুরোটাই মুছে দিতে হয়। তাহলে এটাও একটা সমস্যা। এই সমস্যা দূর করার জন্য আমরা নতুন যে রমটা নিয়ে আসছে সেটা হলো ডাবল ই পিরম, ইলেকট্রিক্যালি ইরেজেবল প্রোগ্রামেবল রিড অনলি মেমোরি। ইলেকট্রিক্যালি ইরেজেবল প্রোগ্রামেবল রিড অনলি মেমোরি, ডাবল ই পিরম। এখন এই ডাবল ই পিরমে আমরা কি করতে পারবো? বিদ্যুৎ প্রবাহ দ্বারা প্রয়োজন মতো পুরোপুরি অথবা আংশিক মুছে মুছে পুনঃ পুনঃ প্রোগ্রাম করা যায়। এতে সংরক্ষিত তথ্য মুছতে অনেক কম সময় লাগে, অর্থাৎ দ্রুত করা যায়, দ্রুত করা যায়। সময়ের যে বিষয়টা ওটাও সমস্যাটা সমাধান হচ্ছে, এবং আংশিকভাবে যে প্রোগ্রাম করার বিষয়টা সেটাও করা যাচ্ছে কোথায়? ইলেকট্রিক্যালি ইরেজেবল পিরমে। এরপর আরেকটা হচ্ছে ইএ পিরম। ইএ পিরমের ফুল ফর্মটা দেখি, ইলেকট্রিক্যালি আল্টারেবল প্রোগ্রামেবল রিড অনলি মেমোরি, ইলেকট্রিক্যালি আল্টারেবল প্রোগ্রামেবল র্যাম। এটা মূলত লেখা মোছার সময় কম্পিউটার থেকে বের হইতে হয় না, আর বাকি সব কাজই হচ্ছে ডাবল ই পিরমের মতো, অর্থাৎ ইলেকট্রিক্যালি ইরেজেবল র্যাম আর ইলেকট্রিক্যালি আল্টারেবল প্রোগ্রামেবল র্যাম, এই রম সরি, এই দুটোর মধ্যে তেমন কোনো পার্থক্য নাই। শুধু একটাই পার্থক্য, সেটা হচ্ছে ইএ পিরমে কম্পিউটার থেকে বের হইতে হয় না। এটা খুব একটা ইম্পর্টেন্ট নয়, বেশিরভাগ ক্ষেত্রে পরীক্ষায় আসে হচ্ছে এসর্যাম, ডির্যাম আর হচ্ছে ডাবল ই পিরম, ইপিরম, এই প্রশ্ন এগুলো থেকে রিপিটেডলি কোয়েশ্চেন গুলো আসে। প্রাইমারি এবং সেকেন্ডারি মেমোরির মধ্যে তুলনা বা পার্থক্য লিখতে বলা হচ্ছে। মূলত এ মেমোরি কেন্দ্রীয় প্রক্রিয়াকরণের অংশের সাথে সরাসরি সংযুক্ত থাকে, সরাসরি সংযুক্ত, আর সেকেন্ডারি গুলো ওই যে ডিস্ক যেগুলো, এগুলো হচ্ছে বাইরে এক্সটার্নালি যুক্ত থাকে, সরাসরি যুক্ত থাকে না। কার সাথে? কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ অংশের সাথে। তারপর হচ্ছে চলমান প্রোগ্রাম উপাত্ত, নির্দেশ, হিসাব নিকাশের ফলাফল ইত্যাদি সংরক্ষণ করে। চলমান মানে যেই প্রোগ্রাম নিয়ে আমরা কাজ করছি ইনস্ট্যান্ট, ওটার সবগুলো ইনফরমেশন সেভ করে রাখে প্রাইমারি মেমোরি। এটি আর সেকেন্ডারি মেমোরির ক্ষেত্রে ভবিষ্যৎ গণনার প্রয়োজন এমন সব উপাত্ত দীর্ঘ সময়ের জন্য সংরক্ষণ করে। ভবিষ্যতে গণনার প্রয়োজন মানে হচ্ছে ভবিষ্যতে আমরা যদি কোনো একটা কিছু ব্যবহার করতে চাই, যেমন আমাদের ট্যুরে গেলে আমরা অনেক পিক তুলি, তারপর হলো আমাদের নিজস্ব বা বিভিন্ন সময় বিভিন্ন সেমিস্টারে আমরা যদি বিভিন্ন সফটওয়্যার ইনস্টল করে আমাদের যদি ব্যবহার করার প্রয়োজন পড়ে, সেক্ষেত্রে আমরা সফটওয়্যার গুলো আমাদের ডিস্ক বা হার্ড ডিস্কে রেখে দেই। তো এই মুহূর্তে প্রয়োজন নেই, পরবর্তীতে যে কোনো সময় আমাদের ব্যবহারের প্রয়োজন হতে পারে। ওই ধরনের উপাত্তগুলো, নির্দেশ বা প্রোগ্রামগুলো আমরা দীর্ঘ সময়ের জন্য সংরক্ষণ করার জন্য আমরা সেকেন্ডারি মেমোরি বা হার্ড ডিস্ক ব্যবহার করে থাকি। সিপিইউর সাথে সরাসরি যুক্ত থাকায় প্রাইমারি মেমোরিগুলোর পঠন বা লিখনের গতি খুব দ্রুত হয়, আর সেকেন্ডারি মেমোরিতে হার্ড ডিস্কে অনেক আস্তে বা ধীরে এগুলো লিখা যায় বা পাঠ করা যায়। মানে বেসিক্যালি রিড রাইট স্পিডটা অনেক কম সেকেন্ডারি মেমোরির। আর ফার্মওয়্যারে প্রধান মেমোরিতে ফার্মওয়্যার সংরক্ষিত থাকে। ফার্মওয়্যার বলতে বাইরে থেকে কোনো কিছু আনঅথরাইজড অ্যাক্সেস গুলো যাতে না পাই, সেজন্য হচ্ছে ফার্মওয়্যারটা থাকে প্রোটেকশন হিসেবে। তো এই প্রোটেকশনটা হচ্ছে প্রধান মেমোরিতে লেখা থাকে, প্রধান মেমোরিতেই থাকে মূলত। সেকেন্ডারি মেমোরিতে ফার্মওয়্যার সংরক্ষিত থাকে না। অর্ধপরিবাহী মেমোরি, চৌম্বক কোর, পাতলা পর্দা মেমোরি ইত্যাদি হলো প্রধান মেমোরি ব্যবস্থার উদাহরণ। আর বিভিন্ন ধরনের ডিস্ক গুলো, হার্ড ডিস্ক, ফ্লপি ডিস্ক, এগুলো হচ্ছে সেকেন্ডারি মেমোরির উদাহরণ। ক্যাশ মেমোরি, ক্যাশ মেমোরি হচ্ছে সিপিইউ এবং মেইন মেমোরির মাঝখানে থাকবে। আর সিপিইউ যেহেতু সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, এটা হচ্ছে খুব দ্রুত কাজ করার ক্ষেত্রে অনেকগুলো প্রোগ্রাম একসাথে রান করে।
তো মেইন মেমোরি থেকে 1000টা ইনস্ট্রাকশন থেকে 5টা ইনস্ট্রাকশন যদি যেগুলো খুব বেশি ব্যবহার করা হয়ে থাকে সেগুলো ক্যাশ মেমোরি। ক্যাশ মেমোরির সাইজটা 5 MB 8 MB এই ধরনের হয়, খুব অল্প হয়। তো এই ক্যাশ মেমোরি ওই ইনস্ট্রাকশন গুলো 5টা বা 10টা যেগুলো ফ্রিকোয়েন্টলি ইউজ হয় ওগুলো সংরক্ষণ করে এবং এই নির্দেশনাগুলো সিপিইউ কে দেয়। ফলে সিপিইউ খুব দ্রুত কাজ করতে পারে। মেইন মেমোরি থেকে অনেক বেশি খুঁজতে হয় না, সময়ের অপচয় কম হয়। র্যাম, রম এবং ক্যাশ মেমোরির মধ্যে পার্থক্য লিখতে বলা হয়েছে। তারপর এটাই যে 36, 38, 43 তিনবার আসছে এই জিনিসটা। আচ্ছা, র্যাম র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, রম রিড অনলি মেমোরি। মাদারবোর্ডের সাথে সরাসরি সংযুক্ত যে মেমোরিতে রিড রাইট দুটি করা যায় সেটা র্যাম। আর রমে হলো শুধু রিড করা যায়, রাইট করা যায় না, মানে নতুন করে কোনো ডাটা লেখা যায় না। র্যাম হলো ভোলাটাইল, রম হচ্ছে নন ভোলাটাইল। বিদ্যুৎ বন্ধ করলে সংরক্ষিত তথ্য মুছে যায় র্যামের ক্ষেত্রে, আর রমের ক্ষেত্রে সংরক্ষিত তথ্য মুছে যায় না, পার্মানেন্টলি থেকে যায়। আচ্ছা, বাকি কথাগুলো সব সেম কথাই, রিপিটেশন। আর ক্যাশ মেমোরির ক্ষেত্রে ক্যাশ মেমোরি হচ্ছে মাইক্রোপ্রসেসর প্রধান মেমোরির মাঝামাঝিতে থাকে। এটা একটা স্ট্যাটিক মেমোরি। আর স্থায়ী মানে হচ্ছে নন ভোলাটাইল, এটা সহজে ডিলেট হয় না, মানে বিদ্যুৎ চলে গেলেও ডাটাগুলো ডিলেট হয় না, সংরক্ষিত তথ্য মুছে যায় না। যেসব নির্দেশ এবং ডাটা সবচেয়ে বেশি প্রয়োজন ক্যাশ মেমোরি তাদেরকে জমা রাখে। কাজের গতি এবং দাম তুলনামূলকভাবে অনেক বেশি। মেমোরির ধারণ ক্ষমতা আমরা জানি, এগুলো স্কিপ করছি, এগুলো ফ্রিলি স্টাইলের পড়াগুলো। কম্পিউটার কিভাবে স্মৃতি ধারণ করে 11তম বিসিএস আসছে, আজকে থেকে 20-25 বছর আগের পড়া। ভার্চুয়াল মেমোরি এটা কি? ভার্চুয়াল মেমোরি হচ্ছে র্যামের যে ইনফরমেশনটা, র্যাম যদি আমাদের 8 GB হয়, পাশাপাশি রম যদি 256 GB হয়, এই 256 GB থেকে 4 GB অথবা 6 GB আমরা কি করি আলাদা করে র্যামে যদি আমরা যোগ করি 4 বা 6 GB, এগুলোকে বলা হয় ভার্চুয়াল মেমোরি। মানে হার্ড ডিস্কের কিছু অংশ আমরা র্যাম হিসেবে ইউজ করি। ইনপুট আউটপুট ডিভাইস কাকে বলে উদাহরণ সহ লিখতে বলা হয়েছে। কম্পিউটারের নির্দেশনা বা ডাটা প্রদানের জন্য যে সমস্ত যন্ত্র ব্যবহার করা হয় নির্দেশনা বা ডাটা প্রদানের জন্য, সেগুলোকেই বলা হয় ইনপুট ডিভাইস। আর ইনপুট ডিভাইস হলো কিবোর্ড, মাউস, ওসিআর, ওএমআর, স্ক্যানার, ডিজিটাইজার। তাহলে এগুলো সবগুলোই হলো ইনপুট আউটপুট ডিভাইস। আউটপুট ডিভাইস হচ্ছে যেসব যন্ত্রাংশ সমূহ প্রক্রিয়াকরণের অংশজাত, মানে হচ্ছে টোটাল কথা হচ্ছে প্রক্রিয়াকরণের পর প্রক্রিয়াজাতের তথ্য যেগুলো, এগুলো ফলাফলগুলো প্রকাশ করে, সেগুলোকে আউটপুট ডিভাইস বলে। যেমন মনিটর, প্রিন্টার, এই দুটো খুবই কমন। স্পিকার, হেডফোন এগুলো কমন। প্লটারটা হচ্ছে এমসিকিউতে প্রিলিতে প্রচুর পরিমাণে আসে। তাহলে প্লটার হলো আউটপুট ডিভাইস। এটা আমি রিপিটেডলি লাইভ এমসিকিউতে প্রচুর দাগায়, এই প্রশ্নটা প্রায় আসে। মাউস কি? মাউসের কাজ কি কি? মাউস মূলত ইঁদুর সদৃশ একটি পয়েন্টিং ডিভাইস। এটা হচ্ছে একটা পয়েন্টিং ডিভাইস। 1963-তে ডগলাস এঞ্জেলবার্ট, এটা আমি মনে রাখি ভাবে, এটাও প্রিলিতে আসে প্রায়, যে মাউসের আবিষ্কারক। মাউস হচ্ছে ইঁদুর, আর ডগলাসকে ডগ হিসেবে মনে রাখতে পারেন, জাস্ট মনে রাখার ক্ষেত্রে। এটাও একটা প্রাণী, এভাবে মনে রাখা যায়, ডগলাস এঞ্জেলবার্ট। 1963-তে হচ্ছে মাউস আবিষ্কার করছে, যাতে করে পয়েন্ট করা যায় স্ক্রিনের যে কোনো অংশে। আর এটা হচ্ছে পয়েন্ট করা যায়, ক্লিক করা যায়, ডাবল ক্লিক করা যায়, ড্র্যাগ এন্ড ড্রপ করা যায়, এগুলোই হচ্ছে মূলত মাউসের কাজ। ক্রিয়াকৌশল নিজেদের মতো করে ব্যাখ্যা করবেন। আচ্ছা, এরপর কিবোর্ডের কার্যপদ্ধতি কিভাবে কাজ করে। কিবোর্ড হলো কম্পিউটারের প্রধান ইনপুট ডিভাইস। এর মাধ্যমে কম্পিউটারে কোনো কিছু লেখা বা কমান্ড করা হয়। কিবোর্ডের মধ্যে বর্ণসংখ্যা, বিশেষ চিহ্ন ইত্যাদি থাকে। বর্তমানে প্রচলিত কিবোর্ডগুলোতে সর্বোচ্চ 105টি কি থাকে, অর্থাৎ ফুল সাইজ কিবোর্ডগুলোতে 105টি কি থাকে। তো এই কিগুলোর ধরনগুলো প্রিলিতে সবচেয়ে বেশি আসে। নিচের কোনটি ফাংশন কি, নিচের কোনটি আলফানিউমেরিক কি বা মডিফায়ার কি কোনগুলো, এই প্রশ্নে প্রায় এগুলো এসে থাকে। আমরা একটু দেখি। ফাংশন কি হচ্ছে 12টা, F1 থেকে F12, এগুলো দিয়ে বিভিন্ন কাজ হয়। F1 হচ্ছে হেল্প, F5 হচ্ছে রিফ্রেশ, F7 হচ্ছে গ্রামাটিক্যাল এরর গুলো দেখে। তারপর F11 হচ্ছে ফুল স্ক্রিন করে যে কোনো অ্যাপসকে। F12 হলো বাংলা থেকে ইংরেজি, ইংরেজি থেকে বাংলা কিবোর্ডটা সুইচ করে। এই ধরনের
পুরোটা একটু মনে রাখার চেষ্টা করবেন। তারপর আলফা নিউমেরিক কোডগুলো হলো এ থেকে জেড এবং 0 থেকে 9, এই নাম্বারগুলোকে বলা হয় আলফা নিউমেরিক কি। তারপর হচ্ছে নিউমেরিক কিপ্যাডে 17টা আছে, 0 থেকে 9 এবং যোগ, বিয়োগ, গুণ, ভাগ, তারপর নাম্বার লক, এই ধরনের সবকিছু এন্টার বাটন, এগুলো সব মিলিয়ে 17টি নিউমেরিক কি। তারপর মডিফায়ার কি হলো অক্ষর বা বর্ণ বিন্যাসের কাজ করে মডিফায়ার, যেমন কন্ট্রোল, শিফট, তারপর আর কি আছে, ফাংশন বাটনটা মনে হয় আই গেস। আচ্ছা, যাই হোক। এরপর কার্সার মুভমেন্ট কি, এর সাহায্যে কার্সারকে বিভিন্ন দিকে নিয়ে যাওয়া যায়। ওই যে কম্পিউটারে কিছু ল্যাপটপের মাঝখানে, কিবোর্ডের মাঝখানে ছোট একটা কার্সার মুভমেন্ট কি থাকে, ওটাই এইচপি তে দেখা যায় সম্ভবত। কিবোর্ডের কার্যপদ্ধতি, কিবোর্ডে আমরা যারা টাইপ করে থাকি, কিবোর্ডের বিপরীতে কিবোর্ড সার্কিট একটি আস্কি মানে হচ্ছে আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ ভ্যালু কম্পিউটারকে প্রদান করে। মূলত আমরা যে কি গুলো চাপ দিই বা প্রেস করি, এগুলোর প্রত্যেকটার আলাদা আলাদা আস্কি ভ্যালু থাকে। আস্কি ভ্যালু যেমন এ সম্ভবত 65, আর ছোট এ হচ্ছে মানে স্মল এ হলো সম্ভবত 97, তো বি হলো 66, তাহলে ছোট বি হচ্ছে 98, এভাবে করে সিরিয়ালি যেতে থাকে। তো এগুলোর আস্কি ভ্যালু থাকে নিজস্ব। তো এই ভ্যালুগুলোই হচ্ছে কম্পিউটার রিড রাইট করে এবং ইনপুট পেয়ে থাকে, সেই অনুযায়ী হচ্ছে আউটপুটটা মনিটরে প্রদর্শন করে। আচ্ছা, কিবোর্ড এবং মাউসের মধ্যে পার্থক্য আমরা নিজেরা বানিয়ে লিখতে পারবো। মনিটর সম্পর্কে একটু বলি। মনিটরের কার্যপদ্ধতি, আচ্ছা কার্যপদ্ধতি এখানে আছে নাই। মনিটর হলো কম্পিউটারের প্রধান আউটপুট ডিভাইস, যার কাজ হলো লেখা এবং ছবি দেখানো। মনিটর 3 ধরনের, একটা হচ্ছে সিআরটি, ক্যাথোড রে টিউব, একটা হচ্ছে এলসিডি বা লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে, এলইডি মানে হচ্ছে লাইট এমিটিং ডায়োড মনিটর। তিনটা। টিউবের ভিতর দিকে ফসফর নামক এক ধরনের রাসায়নিক পদার্থের প্রলেপ থাকে। ফসফর নামক রাসায়নিক পদার্থের প্রলেপ, এটাই হচ্ছে ক্যাথোড রে টিউবের বেসিক স্ট্রাকচার। রঙিন মনিটরে 3টি মৌলিক রং এবং সিআরটি সাদা কালোতে একটি ইলেকট্রনিক গান থাকে এবং 3 ধরনের আচ্ছা, তো ইলেকট্রনিক গান হতে নির্গত ইলেকট্রন ফসফরের উপর আঘাত করে, আর ইলেকট্রন রশ্মিগুলো আঘাত করার পর ফসফর দানাগুলো আলোকিত হয়, পর্দায় ছবি হিসেবে ফুটে ওঠে। আর এলসিডির ক্ষেত্রে, লিকুইড ক্রিস্টাল ডিসপ্লের ক্ষেত্রে তরল ক্রিস্টাল ব্যবহার করা হয়ে থাকে বিদ্যুৎ পরিবাহিতার মাধ্যমে স্বচ্ছ ক্রিস্টাল চার্জিত হয়ে ছবি ফুটে তোলে। আর এর দাম সিআরটি মনিটরের তুলনায় কয়েক গুণ বেশি। এলসিডি মানে ওজনে হালকা, অল্প জায়গা দখল করে, বিদ্যুৎ খরচ কম এলসিডির ক্ষেত্রে। এলইডি হচ্ছে লাইট এমিটিং ডায়োড, এলসিডি মনিটরের মতোই কাজ করে, কিন্তু এর ব্যাকলাইট ভিন্ন ধরনের। এলসিডি মনিটর অপেক্ষা ডিসপ্লে কোয়ালিটি ভালো মানের, বিদ্যুৎ খরচ 40% কম হয়। মনে থাকলে এগুলো লিখা যায়, মনে না থাকলেও অসুবিধা নাই, নিজের মতো করে লিখতে হবে। আচ্ছা, সিআরটি মনিটর, এলসিডি মনিটর, এগুলোর পার্থক্য আপনারা একটু দেখে নেবেন, পরীক্ষায় তেমন একটা আসেনি। প্রিন্টার কি, প্রিন্টার সম্পর্কে একটু ভালো জানতে হবে, আইডিয়া রাখতে হবে। আচ্ছা, এই ডায়াগ্রাম থেকে আমরা একটু দেখি। প্রিন্টার হচ্ছে 2 ধরনের, একটা হচ্ছে ইম্প্যাক্ট আর একটা হচ্ছে নন ইম্প্যাক্ট। তো ইম্প্যাক্টটা কি? ইম্প্যাক্টটা হচ্ছে যখন ওই যে প্রিন্ট করার সময় কাগজকে যদি এটা স্পর্শ করে, প্রিন্টারের যে প্রিন্টিং কিগুলো আছে ওগুলো যদি স্পর্শ করে, তাকে ইম্প্যাক্ট প্রিন্টার বলে। আর যদি স্পর্শ করা ছাড়া উপর থেকেই প্রিন্টটা করে দেয়, অর্থাৎ পেজটাকে টাচ না করে, তখন এটাকে বলা হয় নন ইম্প্যাক্ট প্রিন্টার। নন ইম্প্যাক্ট প্রিন্টার বলতে লেজার প্রিন্টার, উপর থেকে লেজার পড়ে, ইঙ্কজেট কালি স্প্রে করে দেয়। থার্মাল প্রিন্টার অর্থাৎ হিটের কালির কারণে এটা হচ্ছে প্রিন্ট হয়। স্থির বিদ্যুৎ প্রিন্টার, এই 4টা হলো নন ইম্প্যাক্ট প্রিন্টার, এরা হচ্ছে কাগজকে টাচ না করে প্রিন্টটা করে থাকে। ইম্প্যাক্ট প্রিন্টারের ক্ষেত্রে লাইন প্রিন্টার, সিরিয়াল প্রিন্টার, এই 2 ধরনের আছে। লাইন প্রিন্টারের মধ্যে আবার চেইন প্রিন্টার এবং ড্রাম প্রিন্টার, আর সিরিয়াল প্রিন্টারের ক্ষেত্রে ডেইলি হুইল প্রিন্টার এবং ডট ম্যাট্রিক্স প্রিন্টার। আচ্ছা, এগুলো একটু পড়ে নিতে পারে। প্লটারটা একটু দেখি। প্লটার এক ধরনের বিশেষ প্রিন্টার। প্লটারে প্রিন্ট হয় পেনের সাহায্যে, ছোট একটা পেনের সাহায্যে। প্লটারে অতি চিকন থেকে মোটা যে কোনো ধরনের পেন ব্যবহার করা যায়। প্লটার 2 ধরনের, একটা হচ্ছে ফ্ল্যাট বেড প্লটার, একটা হচ্ছে ড্রাম প্লটার। বেসিক্যালি এটা স্থপতি, প্রকৌশলী, অন্যান্য নকশাবিদ যারা মানচিত্র তৈরি করেন তাদের সুম্মতি, সূক্ষ্মরেখা, সুস্পষ্ট ব্যবহার বা সঠিক ব্যবহারের জন্য প্লটার প্রিন্ট নেওয়ার প্রয়োজন হয়।
আচ্ছা, তো প্রিলিতে এই ইম্প্যাক্ট প্রিন্টার এবং নন ইম্প্যাক্ট প্রিন্টারের বিষয়গুলো খুব বেশি আসে, অ্যান্ড রিটার্নও আসতে পারে, যেহেতু প্রিন্টারটা সবখানেই এখন খুব বেশি ব্যবহার হয়ে থাকে। আচ্ছা, ইম্প্যাক্ট প্রিন্টার হচ্ছে প্রিন্ট হেড কাগজকে স্পর্শ করে। নন ইম্প্যাক্টের ক্ষেত্রে প্রিন্ট হেড কাগজকে স্পর্শ করে না। প্রিন্টের গুণগত মান খুব একটা উন্নত হয় না, যেহেতু কাগজকে স্পর্শ করে। আর কাগজকে যারা স্পর্শ করে না, মানে নন ইম্প্যাক্ট, এদের গুণগত মানটা একটু উন্নত। আর প্রিন্ট করার সময় প্রচুর শব্দ করে ইম্প্যাক্ট প্রিন্টার। নন ইম্প্যাক্ট প্রিন্টার শব্দ কম হয়, যেহেতু কাগজের সাথে স্পর্শ করছে না। স্পর্শ না করার কারণে এটার গতি অনেক বেশি। তবে ইম্প্যাক্ট প্রিন্টার যেহেতু স্পর্শ করে, শব্দ অনেক বেশি করে, এদের গতি হচ্ছে কম। আচ্ছা, আর নন ইম্প্যাক্টের ক্ষেত্রে একটা বিষয় দেখি, ছাপানোর কাজ করার জন্য লেজার রশ্মি বা অন্য কোনো প্রযুক্তি ব্যবহার করা হয়। ইম্প্যাক্টের হচ্ছে প্রিন্টার হেডের মাধ্যমে হয়ে থাকে। প্রিন্টার হেডটা হচ্ছে কাগজকে স্পর্শ করে করে প্রিন্টটা হয়ে যায়। এরপর এলসিডি এলইডির ডিফারেন্সটা, একই বিষয়গুলো আবার আসছে। আচ্ছা, এই পেজটা রিপিট আসছে। ওএমআর, ওসিআর, এমআইসিআর, এই তিনটা জিনিস আমরা একটু দেখি আমরা। ওএমআর হলো অপটিক্যাল মার্ক রিকগনিশন বলা যায়, রিডারও বলা যায়। কালির দাগ বুঝতে পারে, আলোর প্রতিফলন বিচার করে। আর পেন্সিলের সীসার উপাদান গ্রাফাইটের বিদ্যুৎ পরিবাহিতা বিচার করে পেন্সিলের দাগও বোঝা যায়। তো অবজেক্টিভ প্রশ্নের উত্তর পরীক্ষা, জনমত জরিপ, আদমশুমারি, এগুলোর কাজে ওএমআর ব্যবহার করা হয়ে থাকে। দ্রুত গতিতে পরীক্ষা করা যায়। ডকুমেন্ট গুলো পরীক্ষা করলে ভুল বা পক্ষপাত সম্ভবত থাকে না। আচ্ছা, এরপর ওসিআর এর ক্ষেত্রে দেখতে পারি আমরা অপটিক্যাল ক্যারেক্টার রিকগনিশন, এটি যন্ত্র পেন্সিল বা কালির দাগ বুঝার পাশাপাশি বর্ণের পার্থক্যও বুঝতে পারে। অর্থাৎ ওসিআর হচ্ছে ক্যারেক্টারটাকে বুঝে ক্যারেক্টারকে রিড করতে পারে। চিঠির পিনকোড, ইলেকট্রিক বিল, ইন্স্যুরেন্স প্রিমিয়াম, নোটিশ ইত্যাদি পড়ার কাজে ওসিআর ব্যবহার করা হয়ে থাকে। সময় বাঁচে, খুব দ্রুত ডাটা প্রসেস করতে পারে। এমআইসিআর হচ্ছে ম্যাগনেটিক ইঙ্ক ক্যারেক্টার রিকগনিশন। এটা মূলত চেক জালিয়াতি রোধ করা সম্ভব হয়, খুব দ্রুত কাজ সম্পন্ন করে। এখন এটা কিভাবে কাজ করে? চুম্বক কালি, যে কালিটা হলো ফেরোসোফেরিক অক্সাইড যুক্ত, এই ফেরোসোফেরিক অক্সাইড যুক্ত কালিটা এমআইসিআর কালির সাহায্যে মূলত এমআইসিআর গুলো লেখা হয়। এই কালিতে লেখা কাগজ শক্তিশালী চুম্বক ক্ষেত্রে রাখলে কালি ফেরোসোফোরিক অক্সাইড চুম্বকে পরিণত হয়। এরপর এই বর্ণচুম্বকগুলো তড়িৎ চুম্বকীয় আবেশের দ্বারা তড়িৎ প্রবাহ উৎপন্ন করে। এই আবিষ্ট তড়িৎ প্রবাহের মান এমআইসিআর কোনো বর্ণ পড়া হচ্ছে বুঝতে পারে এবং কম্পিউটারে তা সঞ্চিত রাখে। মূলত ব্যাংকের চেকের চেক নাম্বার লেখা ও পড়ার কাজে এমআইসিআর পদ্ধতি ব্যবহার করা হয়ে থাকে। তবে এটার একটা অসুবিধা হচ্ছে সব ধরনের বর্ণ বা সংখ্যা পড়তে পারে না, নির্দিষ্ট কিছু সংখ্যা বা বর্ণ পড়তে পারে। ডিজিটাইজার হলো ড্রয়িং বোর্ড, এক ধরনের ড্রয়িং বোর্ড যার সাহায্যে বড় বড় ড্রয়িং, ম্যাপিং, ড্রাফটিং ইত্যাদির কাজ করা হয়। ডিজিটাইজার একটি আয়তাকার চ্যাপ্টা ব্লক, যাকে বলা হয় ডিজিটাইজার বোর্ড। কাজ হলো কাগজে কোনো গ্রাফ বা ছবি এঁকে তার ডিজিটাল বোর্ডে রেখে সেই গ্রাফ বা ছবির উপর স্টাইলাস মানে হচ্ছে কলম বুলিয়ে তাকে ভিডিইউ এর পর্দায় দেখানো যায়। তার স্থানাঙ্ক কম্পিউটারে ইনপুট করা যায়। মূলত ওই যে আমরা পিসির সাথে যেটা ইউজ করি কালো, এটার উপর যদি আমরা লিখতে থাকি, সেটা হচ্ছে পিসির স্ক্রিনে বা মনিটরে আমরা দেখতে পাই। আমরা এখানে যে যে জায়গায় লিখবো সেটা এই যে মনিটরের ওই জায়গাগুলো, নির্দিষ্ট জায়গাগুলোতে দেখায়। স্টাইলাস বলতে যে আমি এখন বর্তমানে যেটা ইউজ করছি এটাই স্টাইলাস। এই স্টাইলাস এটাকেও একটা ডিজিটাইজার বলা যায় আইপ্যাডকে। তবে ডিজিটাইজার হচ্ছে নিজস্ব কোনো কি থাকে না, মনিটর থাকে না বা একটা এই যে ডিসপ্লেটা থাকে না। আর মাদারবোর্ড কি? মাদারবোর্ড হচ্ছে কম্পিউটার সিস্টেমের সকল উপাদান প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যে বৃহৎ সার্কিট বোর্ডের সাথে যুক্ত থাকে তাকে মাদারবোর্ড বলে। একে সিস্টেম বোর্ডও বলা হয়। মাদারবোর্ডের অপর নাম কি? সিস্টেম বোর্ড। এটা পরীক্ষায় আসে। আর এটা হচ্ছে মূলত একটা প্রিন্টেড সার্কিট বোর্ড বা পিসিবি, প্রিন্টেড সার্কিট বোর্ড। তাহলে মাদারবোর্ডকে সিস্টেম বোর্ড বলা যায়, প্রিন্টেড সার্কিট বোর্ড বলা যায়। এর যাতে থাকে বিভিন্ন ধরনের কানেক্টর এবং এক্সপানশন প্লট। আর এটার সাথে মেমোরি থাকে, মেমোরি স্টোরেজ থাকে, পাওয়ার সাপ্লাই ইউনিট থাকে, হার্ড ডিস্ক ড্রাইভ থাকে, ডিভিডি, ভিডিও কার্ড, সাউন্ড কার্ড সহ অন্যান্য ইনপুট এবং আউটপুট ডিভাইসগুলো যুক্ত থাকে। আমাদের দেশের বাজারে ইন্টেল, আসুস, গিগাবাইট, এমএসআই ইত্যাদি ব্র্যান্ডের মাদারবোর্ড পাওয়া যায়।
আচ্ছা, পোর্টের ক্ষেত্রে ইউএসবি পোর্ট আমরা ইউজ করে থাকি। এইচডিএমআই পোর্ট মূলত মনিটর বা টিভির সাথে এইচডিএমআই পোর্ট দিয়ে কানেক্ট করা হয়। ভিজিএ পোর্ট হচ্ছে পুরনো মনিটরের সংযোগের জন্য। পূর্বে আমরা ভিজিএ ইউজ করতাম, বর্তমানে আমরা এইচডিএমআই ইউজ করি। তারপর ইথারনেট বা এলএন লনের পোর্টগুলো আমরা ইন্টারনেট সংযোগের জন্য ব্যবহার করি। অডিও পোর্ট হেডফোন বা স্পিকার কানেক্ট করার জন্য। সিরিয়াল বা প্যারালাল পোর্টগুলো পুরনো যন্ত্র যেমন প্রিন্টার সংযোগের জন্য। আর ইউএসবির ক্ষেত্রে ইউএসবি দিয়ে আমরা মাউস, কিবোর্ড, পেনড্রাইভ এগুলো কানেক্ট করে থাকি। আর প্রিন্টারের সংযোগের জন্য ইউএসবি পোর্ট বা পুরনো প্রিন্টারের সাথে প্যারালাল পোর্ট ব্যবহার করা যায়। ইউএসবি পোর্ট দিয়ে আসলে মূলত প্রিন্টারকে কানেক্ট করা যায়। আমি অনেকবার কাজগুলো করছি। আচ্ছা, যাই হোক, এরপর ফুল ফর্ম লিখতে বলা হয়েছিল। ইইপিরম হচ্ছে ইলেকট্রিক্যালি ইরেজেবল প্রোগ্রামেবল রিড অনলি মেমোরি। এমআইসিআর হচ্ছে ম্যাগনেটিক ইন ক্যারেক্টার রিকগনিশন। এরপর হচ্ছে পিওএসটি হচ্ছে পাওয়ার অন সেলফ টেস্ট। এইচসিআই হচ্ছে হিউম্যান কম্পিউটার ইন্টারঅ্যাকশন। আর এসএমটিপি হচ্ছে সিম্পল মেইল ট্রান্সফার প্রোটোকল। তাহলে পিওএসটি হলো পাওয়ার অন সেলফ টেস্ট, এইচসিআই হচ্ছে হিউম্যান কম্পিউটার ইন্টারঅ্যাকশন। নেক্সট ভিডিওতে আমরা টপিক 4 নিয়ে আলোচনা করব। টপিক 4 হচ্ছে বিওআইএস, বাস আর্কিটেকচার, ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেটর, টেক্সট এডিটর ইত্যাদি এই ধরনের জিনিসগুলো সম্পর্কে আমরা পড়বো এবং 5 নাম্বার টপিকটাও দেখবো। ধন্যবাদ।